কে জিতবে আজকে? একদিকে শক্তিশালী গুজরাট, অন্যদিকে শক্তিশালী হায়দ্রাবাদ। দুটি দলে কিন্তু এবছর ভালো খেলতে পারতেছে। এই কারণে কিন্তু একটা দল আছে টেবিলের দ্বিতীয় পজিশনে, অন্য একটা দল আছে টেবিলের তৃতীয় পজিশনে। কিন্তু মজার বিষয়টা কি জানেন? দুটি দল কিন্তু 11টা করে ম্যাচ খেলতে পারছে, 7টি করে জয় আছে, 14 করে পয়েন্ট। এখন আজকের খেলায় যে দলটা জয়লাভ করবে তার পয়েন্ট হয়ে যাবে 16। এখন আইপিএল এর ইতিহাসের রেকর্ড কি বলতেছে? 19 বছরের মাঝখানে এমন কোনো টিম নাই যে দল 16 পয়েন্ট নেওয়ার পরে প্লেঅফস খেলতে পারে না। তার মানে কি আজকে যে দলটা জয়লাভ করবে তার কিন্তু প্লেঅফসের খাতায় প্রথমে সবার নামটা লিপিবদ্ধ করে ফেলবে। এখন বাকি দল থাকবে চিন্তায়, তার থাকবে চিরমোড়ে, কারণটা কি তারা চলে যাবে সুপার 4-এ। এখন আজকের খেলায় কোন দল জয়লাভ করতে পারে? খেলা কোন জায়গায় সেটা কি আপনারা জানেন? খেলা হচ্ছে গুজরাটের মাটিতে, মানে কি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যেখানে একটা হাই স্কোরিং ভেন্যু। এখন হাই স্কোরিং ভেন্যুতে কি হায়দ্রাবাদ ভালো করতে পারবে নাকি গুজরাট ভালো করতে পারবে? আগে ব্যাটিং জিতবে নাকি পরে ব্যাটিং জিতবে? টস কেমন ভূমিকা পালন করতে পারবে? কোন দল আজকে জয় পেতে পারে? কোন দলের জয়ের পাল্লা ভারী? কি কারণে জয়ের পাল্লা ভারী? কোন প্লেয়ারটা আজকে তোর উপরে তাস হইতে পারে? সেটা কিন্তু আপনি কমেন্টস করে জানাতে পারেন। দয়া করে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু কোনো মতেই কিন্তু আমার চ্যানেলটাকে আমি সামনে এগিয়ে নিতে পারবো না। বিনীত অনুরোধ রইল। এখন যদি খেলার প্রসঙ্গে আসেন, গুজরাট কেমন টিম? গুজরাটকে আগে ব্যাটিং করলে জিতবে নাকি পরে ব্যাটিং করলে জিতবে? গুজরাট কেমন করলে আজকে ম্যাচটা জয় করতে পারে? আপনি খেয়াল করে দেখেন, ইদানিংকালে কিন্তু গুজরাট ভালো করতে পারছে। শুধুমাত্র ইদানিংকালে না ভাই, গুজরাট যখন 2022 সালে যাত্রা শুরু করেছিল, ওই যে 2022 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটা বছর কিন্তু তারা ভালো করতে পারতেছে। শুধুমাত্র একটা সিজন তাদের খারাপ গেছে, এছাড়া প্রত্যেকটা বছরই তারা ভালো করতেছে। এবছরও তাদের যাত্রা খারাপ ছিল, কিন্তু দিন যত যাচ্ছে তারা তত ভালো টিমে পরিণত হচ্ছে। আপনি বিগত 3টা ম্যাচ যদি আপনি টান দিয়ে দেখেন, তারা কিন্তু ভালো করতে পারতেছে। তারা আগে ব্যাট করে জয়লাভ করতে পারতেছে, এমনকি তারা পরে ব্যাট করে জয়লাভ করতে পারতেছে। আপনি খেয়াল করে দেখেন, রাজস্থান রয়্যালসের সাথে এই টিমটা 229 করতে পেরেছিল আগে ব্যাট করে। কি কারণে? শুভমন গিল দুর্দান্ত ব্যাটিং করতে পারছেন, সাই সুদর্শন ভালো ব্যাটিং করতে পারছেন, এমনকি তারা যখন বোলিং করতে আসলো রাবাডা উইকেট দিতে পারছে, রশিদ খান উইকেট দিতে পারছে, জ্যাসন হোল্ডার উইকেট দিতে পারছে, মোহাম্মদ সিরাজ উইকেট দিতে পারছে। এই কারণে কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু 77 রানের ব্যবধানে এই খেলাটা হারতে বাধ্য হয়েছিল। শুধুমাত্র কি তাই, তারা যখন আগে ব্যাট করে বা কিংবা আগে বল করে কিন্তু তারা জয়লাভ করতে পারতেছে। তারা কিন্তু শক্তিশালী আরসিবিকে 155 রানে অল আউট করে দিছে। ভাই ওই দিনের খেলা যদি দেখেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে। 15 ওভারের মাঝখানে কিন্তু ওই খেলাটাকে তারা শেষ করে ফেলেছিল। কি কারণে? 18 বলে 43 করতে পেরেছিল শুভমন গিল, এমনকি 19 বলে 39 করতে পেরেছিল জস বাটলার। এই কারণে কিন্তু তার কিন্তু পরে ব্যাট করে কিন্তু ডেঞ্জারাস টিম। শুধুমাত্র কি তাই, যখন পাঞ্জাবের সাথে একটা খেলা 163 রানে পাঞ্জাবকে অল আউট করতে পেরেছিল, ওই খেলাটাতেও কিন্তু সহজভাবেই কিন্তু গুজরাট কিন্তু পরে ব্যাট করে খেলা জয়লাভ করতে পেরেছিল। তার মানে কি আগে ব্যাটিং বলেন পরে ব্যাটিং বলেন, আগে ব্যাট করে কিন্তু তারা 200-র উপর রান করতে পারতেছে, এমনকি পরে ব্যাট করে কিন্তু সহজে তারা খেলা জয়লাভ করতে পারতেছে। অন্যদিকে সানরাইজ হায়দ্রাবাদকে নিয়ে কি বলবেন? যখন একটা সময় মনে হচ্ছিল সানরাইজ হায়দ্রাবাদ এবছর ভালো কিছু করতেই পারবে না। কি কারণে? প্রথম 4টা ম্যাচে কেবলমাত্র একটা জয় ছিল, কিন্তু খেয়াল করে দেখেন এরপরে টানা 5টা ম্যাচে তাদের জয় ছিল। সুতরাং বুঝতেই পারতেছেন একটা সময় যে মুম্বাই এ ধরনের কাজ করতে পারতো, কিন্তু এবছর কিন্তু দেখা যাচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ যে আমরাও পারি, তারা 5 ম্যাচে 5টা জয়। এরপরে তারা একটা ম্যাচ কলকাতার সাথে হাইরা বসে। এখন কলকাতার সাথে যে একটা ম্যাচ তারা হারছিল, তারা আগে ব্যাট করে 165 নিতে পারছিল, তো ওই ম্যাচে তাদের ডিজাস্টার কলাপস হয়েছিল। কি কারণে কলাপস হয়েছিল আপনাদের মনে পড়ে কি? সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী তাদেরকে ধরাশায়িত করে দিচ্ছে। এখন তার কি স্পিনের কাছে বেশি ধরাশায়িত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কি আছে? এখন এটা কিন্তু একটা জটিল একটা প্রশ্ন। কারণটা কি? প্রথম 8 ওভারে যখন আপনি 100 করতে পারলেন, এরপর আপনি কিভাবে 165 রানে অল আউট হয়ে গেলেন? এই একটা জায়গায় আমার একটু ডাউট হচ্ছে রশিদ খানের বলকে তারা খেলতে পারবে, এমনকি সাই কিশোরকে যদি তারা দলে ঢুকায়, এই কম্বিনেশনের বিরুদ্ধে কি সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা কি ভালো খেলতে পারবে? যখনই আপনি তাদের ব্যাটসম্যান নিয়ে কথা বলবেন, তখনই কিন্তু আপনাকে স্ট্যাট নিয়ে আসতে হবে। কোন ধরনের স্ট্যাট আনতে হবে? এবছর আইপিএল এর যদি সর্বোচ্চ ভালো যারা খেলতে পারছে ব্যাটিং করে, আপনি যদি ওই স্ট্যাট তুলে ধরেন, সর্বোচ্চ ভালো খেলার কাতারে কিন্তু তাদের ব্যাটসম্যানের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি। কি কারণে? 494 রান হেনরি ক্লাসেন, এমনকি 475 রান অভিষেক শর্মা, ঈশান কিষান 409 রান, এমনকি ট্রাভিস হেড 361 রান। সুতরাং বুঝতেই পারতেছেন এই দলের টপ অর্ডার কিন্তু মারাত্মক হেভি। শুধুমাত্র কি তাই, নিচের দিকে কি কোনো ভালো বলার নাই? ঈশান মালিঙ্গা, তার কাছে কিন্তু 16টা উইকেট আছে। প্যাট কামিন্স যখনই দলের সাথে যুক্ত হয়ে গেছেন, তিনি কিন্তু আগে আপনাদের মনে পড়ে কি 2-1 বছর আগে কিন্তু তিনি মিডল ফেজে বল করতেন। অনেকেই কিন্তু বলতেন আপনি কেন মিডল ফেজে বোলিং করেন, কিন্তু যখনই ঈশান মালিঙ্গা দলের সাথে আসে, তিনি কিন্তু এখন বুঝতে পারেন যে ঈশান মালিঙ্গা লাস্টের দিকে বল করতে পারবেন। এখন কিন্তু তিনি নতুন বলটা হাতে নেন, এমনকি নীতিশ কুমার রেড্ডিও কিন্তু তাকে বলতে সঙ্গ দিতে পারতেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যখনই এই দলের সাথে 2টা নতুন বলার যুক্ত হয়ে গেল, ঈশান মালিঙ্গা প্রফুল হিঙ্গে এবং সাকিব হাসান, এই দলটা কিন্তু পুরোপুরি পাল্টে গেছে। এখন যদি আপনি বিপক্ষ দলের দিকে আসেন, বিপক্ষ দল খুবই খারাপ? কখনোই না। বিশেষ করে তাদের বোলিং নিয়ে যদি আপনি কথা বলেন, এই দলের বোলিং হচ্ছে এই বছরের টুর্নামেন্টের সবচেয়ে ভালো বোলিং। আপনি খেয়াল করে দেখেন রাবাডা
দুর্দান্ত ছন্দে আছেন, তার কাছে উইকেট আছে 18টা। রশিদ খান 16টা উইকেট আছে, এমনকি মোহাম্মদ সিরাজ উইকেট দিতে পারতেছেন, প্রসিদ্ধ কৃষ্ণ উইকেট দিতে পারতেছে, এমনকি জাসর হোল্ডার যখনই এই দলের সাথে যুক্ত হয়েছেন এই দলটা যেন একটা অন্য মাত্রায় চলে গেছে। জাসর হোল্ডার বল করে উইকেট দিতে পারতেছেন, ভালো ফিল্ডিং দিতে পারতেছেন, এমনকি গ্রেট ফিনিশিং দিতে পারতেছেন। এমনকি উপরের দিকে যে সকল ব্যাটসম্যান আছে তারাও কিন্তু একবারে যে বাজে খেলতেছে সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। কারণ কি, আপনি খেয়াল করে দেখেন শুভমন গিল 462 রান, সাই সুদর্শন 440 রান, এমনকি জস বাটলার 348 রান। সুতরাং বুঝতেই পারতেছেন তারা কিন্তু ভালো খেলতে পারতেছে, তাদের বোলিং ভালো, তাদের বোলিং ভালো, তাদের ব্যাটিং ভালো। সুতরাং আপনি কিন্তু গুজরাটকে ছোট করে দেখতে পারতেছেন না। কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু খুবই বিধ্বংসী টিম, তারা আগে ব্যাট করে ভালো করতে পারতেছে, পাঞ্জাবের সাথে 235 করতে পেরেছিল আগে ব্যাটিং করে, এমনকি ওই খেলা জিততে পেরেছিল। এমনকি পরে ব্যাটিং করে মুম্বাইয়ের সাথে, মনে পড়ে কি মুম্বাইয়ের সাথে যে একটা খেলা খেলেছিল, মুম্বাই আগে ব্যাট করে 243 করতে পেরেছিল, কিন্তু এই সানরাইজ হায়দ্রাবাদ 18.4 ওভারে ওই খেলাটাকে সহজে জয় করে ফেলে। সুতরাং বুঝতেই পারতেছেন এই দলের মাঝখানে কিন্তু স্পার্ক আছে, তারা কিন্তু আগে ব্যাট করে জল করতে পারতেছে, পরে ব্যাট করে জল করতে পারতেছে। পাঞ্জাবকে তারা আগে ব্যাট করে হারাইছে, মুম্বাইকে তারা পরে ব্যাট করে জিতেছে। সুতরাং বুঝতেই পারতেছেন এই দলের মাঝখানে কিন্তু ওই ধরনের শক্তি আছে। এখন যদি আপনি মনে করেন যে আজকে কোন দলের পাল্লা ভারী, দেখেন ব্যাটিং এ আর বোলিং এর কথা যদি বলেন, একটা ব্যালেন্স টিম কিন্তু গুজরাট। তবে বিধ্বংসী টিমের যদি আপনি সংখ্যা চান, বিধ্বংসী টিম হচ্ছে হায়দ্রাবাদ। টস জিতে যদি মনে করেন যে হায়দ্রাবাদ ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়, তখন কিন্তু এই গুজরাট একটু ঝামেলায় পড়ে যেতে পারে। কি কারণে, গুজরাট হয়তো চিন্তা করতে পারে যে আজকে আমাদেরকে 210, 20, 30 রান করা লাগতে পারে, তখন কিন্তু তারা একটা আল্ট্রা এগ্রেসিভ মোডে ব্যাটিং করা শুরু করতে পারে। তখন তাদের উইকেট যদি 2 থেকে 3টা পড়ে যায়, তখন কিন্তু তাদের মিডল অর্ডার ওই ধরনের ব্যাটসম্যান খেয়াল করে দেখেন ওয়াশিংটন সুন্দর, নিশান্ত সিন্ধু, জাসর হোল্ডার, রাহুল টিয়াটিয়া, রশিদ খান, এই হচ্ছে তাদের ব্যাটসম্যান। কিন্তু তারা কিন্তু ওই ধরনের ছন্দে নাই। এই একটা হচ্ছে সবচেয়ে বড় চিন্তা গুজরাটের জন্য। অন্য কোনো চিন্তা কিন্তু তাদেরকে ভোগাচ্ছে না, কারণ কি উপরে তাদের ভালো ব্যাটসম্যান আছে এবং নিচে তাদের ভালো বোলিং আছে। একটা জায়গায় সমস্যা, মিডল অর্ডার তাদের দুর্বল। কিন্তু যখনই সানরাইজ হায়দ্রাবাদের কথা বলবেন, টপ অর্ডার মারাত্মক। আপনি খেয়াল করে দেখেন অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষান, হেনরি ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, সালিল আরোরা, অনিকেত বর্মা, প্যাট কামিন্স 8 নম্বর পর্যন্ত তাদের ব্যাটসম্যান আছে। এমনকি বোলিং এর কথা যখন বলবেন, প্যাট কামিন্স, শিবম কুমার, ঈশান মালিঙ্গা, সাকিব হাসান, হর্ষ দুবে সবাই কিন্তু ভালো বোলিং করতে পারতেছেন। সুতরাং বুঝতে পারতেছেন একটা ব্যালেন্স টিম, একটা আরো ব্যালেন্স টিম। আমার মতে আজকে সানরাইজ হায়দ্রাবাদের পাল্লা ভারী। তারা আগে ব্যাটিং করুক কিংবা পরে ব্যাটিং করুক, আজকে আমার কেন জানি মনে হচ্ছে হায়দ্রাবাদ সবার আগে প্লেঅফসের টিকেটটা নিয়ে যেতে পারে। কিন্তু আপনি কখনোই গুজরাটকে আন্ডার এস্টিমেট করতে পারবেন না। কারণ কি, খেলা প্রথমত গুজরাটের মাটিতে, এমনকি গুজরাটের মাটিতে শুভমন গিল সবচেয়ে ভালো খেলতে পারেন। এমনকি গুজরাট সবসময় আনপ্রেডিক্টেবল টিম। আপনি মনে করতেই পারেন যে আজকে হায়দ্রাবাদ সহজে খেলাটাকে জয় করে নেবে, কিন্তু গুজরাট এমন একটা কামব্যাক করতে পারে যে তারা ম্যাচটা জয় করতে পারবে। তবে সর্বশেষে আমার কাছে মনে হচ্ছে যে আজকে সানরাইজ হায়দ্রাবাদের পাল্লা ভারী, কিন্তু তারপরও কেন জানি মনে হচ্ছে গুজরাটও জয় পেতে পারে। 50-50 একটা বলা চলে, যে দুদুলমান একটা অবস্থান আছে, কার পাল্লা যে ভারী কার পাল্লা যে কম সেখানে বলা যাচ্ছে না। তবে আজকে কেন জানি মনে হচ্ছে হেনরি ক্লাসেন দুর্দান্ত একটা ইনিংস খেলতে পারেন, এমনকি ওই দিক থেকে যদি আপনি বলেন জস বাটলার ভালো কিছু করতে পারেন। এমনকি তাদের বোলিং এর কথা যদি বলেন, প্যাট কামিন্স দুর্দান্ত বোলিং করতে পারবেন। আজকে কেন যেন মনে হচ্ছে প্যাট কামিন্স 2 থেকে 3টে উইকেট দিতে পারেন। এমনকি অন্যদিকে রশিদ খান, যার বোলিং খুব সাবধানে খেলতে হবে, রশিদ খান আজকে 2 থেকে 3টে উইকেট নেওয়ার একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনারা নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।